আসসালামু আলাইকুম। অনলাইন ডিজিটাল ক্লাসে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগতম ও ফুলের শুভেচ্ছা। আশা করি মহামারীর এই সময়ে তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং নিরাপদেই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি শিল্পী খাতুন, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের ক্লাস নিব এবং আমাদের আজকের আলোচনার বিষয় হবে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন দেখো, এখানে কয়েকটা জাতিগোষ্ঠী ভারতবর্ষে এসেছিল। তাদের মধ্যে প্রথমে এসেছিলেন পর্তুগিজরা। কত সালে? 1498 সালে। পর্তুগিজ দেখো, পর্তুগাল, এই যে আমার কার্সরটা যার উপরে, এটাই হলো পর্তুগাল। পর্তুগালের অধিবাসীদের বলা হয় পর্তুগিজ, যেমন বাংলাদেশের অধিবাসীদেরকে বলা হয় বাংলাদেশি, ঠিক পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। তো পর্তুগিজরা কত সালে এসেছিলেন? 1498 সালে। পর্তুগিজদের পরে এসেছিলেন ডাচ কিংবা ওলান্দাজরা। এরা আবার কারা? এরা হলেন হল্যান্ডের অধিবাসী, হল্যান্ড কিংবা নেদারল্যান্ডের অধিবাসী। তো হল্যান্ড কিংবা নেদারল্যান্ডের অধিবাসী ডাচ কিংবা ওলান্দাজরা এসেছিলেন কত সালে? 1602 সালে। নেদারল্যান্ড কিংবা হল্যান্ডের অধিবাসীদের পরে ভারতবর্ষে এসেছিলেন ইংরেজরা। ইংরেজরা কত সালে এসেছিলেন? 1608 সালে। সালে ইংরেজরা ভারতবর্ষে এসেছিলেন। ইংরেজরা কোথা থেকে এসেছিলেন? ইংল্যান্ড থেকে। দেখো, এই যে আমার কার্সরটা যার উপর, এটাই হলো ইংল্যান্ড। এখান থেকেই 1608 সালে ইংরেজরা ভারতবর্ষে এসেছিলেন। তো এই যে ইংরেজরা, যত ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিলেন তার মধ্যেই ইংরেজরা সব থেকে বেশি দিন সময় ভারতবর্ষ শাসন করেছিলেন। ইংরেজদের পর ভারতবর্ষে এসেছিলেন ডেনমার্কের অধিবাসীরা। ডেনমার্ক কোথায়? এটাই হলো ডেনমার্ক। ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। তো সেই দিনেমাররা এসেছিলেন 1620 সালে। দিনেমাররা কত সালে এসেছিলেন? 1620 সালে ভারতবর্ষে এসেছিলেন। ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ যে জাতিগোষ্ঠী ভারতবর্ষে এসেছিলেন তারা হলেন ফরাসি। ফরাসিরা কত সালে এসেছিলেন? 1664 সালে। ফরাসিরা কত সালে ভারতবর্ষে এসেছিলেন? 1664 সালে। 1664 সালে ফরাসিরা ভারতবর্ষে এসেছিলেন। ফরাসি কারা? ফ্রান্সের অধিবাসীদেরকে আমরা ফরাসি বলছি। ফ্রান্স, দেখো এই যে আমার কার্সরটা যার উপর, এটি হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের অধিবাসীদেরকে কি বলছি? ফরাসি। তারা কোথা থেকে এসেছিলেন? ফ্রান্স থেকে। কত সালে? 1664 সালে। তোমরা ফুটবলার জিনেদিন জিদানকে চিনে থাকবে। জিনেদিন জিদানের বাড়ি হচ্ছে ফ্রান্সে। তো সেই জিনেদিন জিদানের দেশ থেকেই ভারতবর্ষের লোকজন এসেছিল। ভারতবর্ষে ইউরোপীয়দের মধ্যে প্রথম যারা এসেছিলেন তারা হচ্ছেন পর্তুগিজ কিংবা পর্তুগালের অধিবাসী পর্তুগিজরা। তো এই যে ভদ্রলোকের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ইনি হলেন ভাস্কো ডা গামা। ইনি কিন্তু অত্যন্ত দুঃসাহসী একজন নাবিক। এই ভাস্কো ডা গামা 1498 সালে ভারতবর্ষের কালিকট বন্দরে এসেছিলেন। তো ইউরোপীয়দের মধ্যে প্রথম কোন ব্যক্তি ভারতবর্ষে এসেছিলেন? ভাস্কো ডা গামা। তো আমরা এখন দেখব যে এই ভাস্কো ডা গামা কোন পথ দিয়ে ভারতবর্ষে এসেছিলেন। বর্তমানে আমরা প্লেনে করে দেশ বিদেশ ভ্রমণ করছি, ট্রেনে যাচ্ছি, আমরা বাসে করে চলাচল করছি, সমুদ্র পথেও যাচ্ছি। হ্যাঁ, সমুদ্র পথ দিয়ে আমরা মালামাল আনা নেওয়া করছি। দেখো, বাংলাদেশে যত পণ্য বিদেশে যায় কিংবা বিদেশ থেকে আসে তার অধিকাংশই কিন্তু তোমার সমুদ্র পথেই যাতায়াত হয়। আমাদের বাংলাদেশে সমুদ্র বন্দর আছে 3টা। একটা হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর, একটা হচ্ছে তোমার মংলা সমুদ্র বন্দর যেটা বাগেরহাটে অবস্থিত, আরেকটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর যেটা পটুয়াখালীতে অবস্থিত। ভাস্কো ডা গামা
পর্তুগাল থেকে যে আমার পর্তুগাল থেকে সমুদ্র পথেই ভারতবর্ষে এসেছিলেন। তো এখন আমরা যাতায়াতের ক্ষেত্রে নদীপথ, জলপথ ব্যবহার করে থাকি। প্রাচীন যুগ, মধ্যযুগে তো এই পথের ব্যবহার সব থেকে বেশি হতো। দেখো যে এইখান থেকে উনি কোন পথ দিয়ে আসলেন। তোমরা এখানে একটা নীল রং দেখতে পাচ্ছ। নীল রং মানে নদী, নালা, খাল, বিল, সমুদ্র, মহাসাগর, যাই বলো না কেন সব কিছুই। তো এইটার নাম হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর উত্তরে হচ্ছে ইউরোপ মহাদেশ, ভূমধ্যসাগরের দক্ষিণে হচ্ছে আফ্রিকা মহাদেশ। কি বললাম আমি? ভূমধ্যসাগরের উত্তরে কি? ভূমধ্যসাগরের উত্তরে অবস্থিত হচ্ছে ইউরোপ মহাদেশ, আর ভূমধ্যসাগরের দক্ষিণে কি অবস্থিত? আফ্রিকা মহাদেশ। তো আমাদের ভাস্কো ডা গামা এখান থেকে জাহাজে করে উনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন। কী সাগর বললাম? আটলান্টিক মহাসাগর। দেখো এই যে এমনি 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 তিনি আসতে লাগলেন, এসে এইভাবে ঘুরলেন। এই দেশটার নাম কি জানো? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহাদেশ। তোমরা ক্রিকেট খেলা দেখো না? ক্রিকেট খেলা সে হাশিম আমলার দেশ। হাশিম আমলাকে চেনো না? হাশিম আমলার দেশ হচ্ছে সে দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকা বললেই তোমাদের নেলসন ম্যান্ডেলার কথাও মনে পড়ে যায়, উনার দেশ। তো ভাস্কো ডা গামা এইখানে একটা দ্বীপ আছে যাকে বলা হয় উত্তম আশা অন্তরীপ। কি বললাম? উত্তম আশা অন্তরীপ। এই উত্তম আশা অন্তরীপ ঘুরে এইভাবে দেখো দক্ষিণ আফ্রিকার এইখান থেকে এমনিই ঘুরে উনি এইভাবেই ইন্ডিয়ান এই যে ভারতীয় মহাসাগর পার হয়ে এই যে ভারতবর্ষে এসেছিলেন। তোমরা যখনই করবে, পরীক্ষা দিবে, পড়বে, তখন দেখবে যে ভাস্কো ডা গামা কোন পথ দিয়েই ভারতবর্ষে এসেছিলেন? উত্তম আশা অন্তরীপ হয়ে। দেখবো ওখানে অপশন থাকবে। তো অপশনের মধ্যে যদি উত্তম আশা অন্তরীপ থাকে অবশ্যই তোমরা ওইটাকেই টিক দেবে। কারণ দক্ষিণ আফ্রিকা উত্তম আশা অন্তরীপটা কোথায়? দেখো দক্ষিণ আফ্রিকার ঠিক নিচেই এই উত্তম আশা অন্তরীপটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের মিলিত হয়েছে। কি বললাম? আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের মিলিত স্থানই হচ্ছে উত্তম আশা অন্তরীপ। তো এই উত্তম আশা অন্তরীপ হয়েই উনি ভারতীয় উপমহাদেশে আসলেন, ভারতবর্ষে আসলেন। ভারতবর্ষের কোথায় আসলেন? কালিকট বন্দরে। এই যে আমাদের ভারত, তো উনি এইখান থেকে ঘুরতে কত সহজে বলছি না, এখান থেকে ঘুরতে ঘুরতে উত্তম আশা অন্তরীপ হয়ে ভারত মহাসাগর হয়ে ভারতের কালিকট বন্দরে আসলেন। বলাটা যত সহজ অতটা সহজ না। এখনও তুমি দেখো যে এক দেশ থেকে আরেক দেশে, তুমি বাংলাদেশ থেকে তুমি আমেরিকায় যাবে, পাক্কা তোমার কতটা ঘন্টা ব্যয় করতে হবে। তারপরে প্লেন কত দ্রুত যায় না। আর এখন জাহাজে করে গেলে তোমার 6 মাসের মতো সময় লাগবে। আর তখনকার কথা চিন্তা করে দেখো কত কষ্ট করে 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 এই পর্যন্ত ওনারা এসেছিলেন। অবশ্যই ভাস্কো ডা গামা একজন দুঃসাহসী নাবিক ছিলেন। হ্যাঁ, তো কালিকট বন্দরে আসলেন কত সালে? 1498 সালে 27 মে। তাহলে যদি কোশ্চেন হয় ভারতবর্ষে প্রথম কোন ইউরোপীয়রা আগমন করেছিলেন, হবে পর্তুগিজরা। পর্তুগিজ কাদেরকে বলা হচ্ছে? পর্তুগালের অধিবাসীদেরকে। তো পর্তুগিজ কোন নাবিক ভারতবর্ষে প্রথম এসেছিলেন? ভাস্কো ডা গামা। কত সালে এসেছিলেন? 1498 সালে। কত তারিখে এসেছিলেন? 27 মে। তো এই যে কালিকট বন্দর বলছি, এটা আবার কোথায় অবস্থিত? এটা তো একটা কোশ্চেন অবশ্যই মাথায় আসবে। কালিকট বন্দরটা কোথায় অবস্থিত? হ্যাঁ, কালিকট বন্দরটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম উপকূলে। এই যে আমার কারচরটা যেখানে, এটাই হচ্ছে পশ্চিম উপকূল। তাহলে কালিকট বন্দরটা কোথায় অবস্থিত? ভারতবর্ষের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে। এই কালিকট বন্দরটা কিন্তু আরব বণিকদের হাতেই সমৃদ্ধি লাভ করে। মানে ইউরোপীয়দের আগমনের আগে তোমার ভারতবর্ষে আরবেরাই বেশি ব্যবসা বাণিজ্য করতো। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা ছোট গল্পটা কি পড়েছ? কাবলিওয়ালা ছোট গল্প মিনি, যে
কাবলিওয়ালা আফগান থেকে এসেছিলেন। হ্যাঁ, আফগান থেকে ইরান তুরান, আর একটা গান আছে না, আমি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, রূপরান নগরে রাজকন্যা, নাকি এরকম একটা গান আছে না, তোমরা শুনে দেখো। তো ভারতবর্ষের আগে কারা ব্যবসা বাণিজ্য করতো? ইউরোপীয়দের আগমনের আগে আরব বণিকেরা, আরবেরাই তোমার ব্যবসা বাণিজ্য করতো। তো সে কালিকট বন্দরের উন্নয়ন সমৃদ্ধি ঘটেছিল আরব বণিকদের হাত ধরে। তো ভাস্কো ডা গামা যখন কালিকট বন্দরে এসেছিলেন, অবভিয়াসলি কালিকট বন্দরে আধিপত্য বিস্তার কিংবা কালিকট বন্দরে প্রাধান্য বিস্তার লাভ করেছিল আরব বণিকদেরই প্রাধান্য ছিল। তো ভাস্কো ডা গামার পরবর্তী যে পর্তুগিজ নাবিক আলভারেজ গ্যাব্রাল এসেছিলেন, কি বললাম, আলভারেজ ক্যাব্রাল, উনি ভাস্কো ডা গামার পরে ভারতবর্ষে আসেন। উনি এসে কি করলেন? উনি এসে আরব বণিকদেরকে হটিয়ে দিলেন। আরব বণিকেরা ইউরোপীয়দের মানে পর্তুগিজদের সাথে পেরে উঠলো না। তো আলভারেজ ক্যাব্রাল উনি কালিকট বন্দরটা দখল করে নিলেন, নিয়ে ওখানে পর্তুগিজদের প্রাধান্য স্থাপন করলেন। তো যখন দেখলো যে তারা একটা বন্দর দখল করে ফেলেছে, তোমরা একটা বিষয় দেখবে, মানুষ দাঁড়ানোর জায়গা পাইলে একটু বসতে চায়, বসার জায়গা পাইলে একটু ঘুমাইতে চায়, ঘুমানোর জায়গা পাইলে একটু বসবাসের জায়গা চায়। ঠিক পর্তুগিজদেরই এরকম হয়েছিল। তারা প্রথমে ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে। তারপর যখন দেখলেন যে এখানে ভালোই, তো খুব সহজে অঞ্চল দখল করা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য রমরমা, কি ভালো, তো তখন তাদের চিন্তা হলো আমরা এখানে কিছু অঞ্চল দখল করি না, কিছু অঞ্চল দখল করি। আচ্ছা করলো, কিছু অঞ্চল দখল করার পরে তাদের চিন্তা ভাবনা আসলো, আচ্ছা অঞ্চল তো দখল করলাম, এবার আমরা একটু উপনিবেশ গড়ে তুলি। উপনিবেশ মানে এই অঞ্চলটা আমার, ঠিক আমরা যেমনটি ইংরেজদের কাছে অধীনস্থ হয়েছিলাম, সেই রকম একটা মন মানসিকতা পোষণ করলো পর্তুগিজরা। তো এই আলভারেজ ক্যাব্রাল ইনি কিন্তু আরব বণিকদেরকে হটিয়ে দিয়ে কালিকট বন্দর দখল করে আস্তে আস্তে পর্তুগিজদের কি আশা আকাঙ্ক্ষার পরিমাণ বাড়াইতে লাগলেন, যে না আমাদের এইটা দরকার, ওইটা দরকার, এই করতে হবে, তাই করতে হবে। এই করতে করতে উপনিবেশ গড়ে তোলার স্বপ্ন দেখলেন। তারপরে দেখো যে আলভারেজ ক্যাব্রালের পরে আসলেন আলবুকার্ক। কত সালে? 1510 সালে। আলবুকার্ককেই বলা হয় ভারতবর্ষে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এটা আবার কেমন শব্দ রে বাবা, প্রকৃত প্রতিষ্ঠাতা মানে? হ্যাঁ, তোমরা একটা জিনিস দেখবে যে তোমার ভাস্কো ডা গামা আসলেন। ভাস্কো ডা গামার আগে ইউরোপীয়রা তো ভারতবর্ষে আসে নাই, উনি আসলেন পরে। আলভারেজ ক্যাব্রাল আসলেন, উনি এসে কিছু অঞ্চল দখল করলেন, কিন্তু তখনও পুরোপুরি পাকাপোক্ত একটা আধিপত্য বিস্তার করতে পারলেন না। সে পাকাপোক্ত আধিপত্যটাই বিস্তার করলেন আলবুকার্ক, যে কারণে তাকেই বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। অর্থাৎ এই আলবুকার্কের এই অঞ্চল দখলের যে একটা সুন্দর একটা ভিত তৈরি করলেন, এই ভিতের সূত্র ধরে পর্তুগিজরা কিন্তু আস্তে 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 বাড়াইতে লাগলো। যেমনটা বলা হয় যে ধরো অনেকেই বলে না যে অমুকের বাবা এই ব্যবসাটা চালু করেছিল, কিন্তু এই ব্যবসাটা সমৃদ্ধি লাভ করেছে তার ছেলের হাত ধরে। তাহলে একটা ব্যবসা চালু করা আর সমৃদ্ধি লাভ করা এবং ব্যবসাটা স্থায়িত্ব হওয়া একটা ভিন্ন বিষয়। তো সেই বিষয়ের উপর ভিত্তি করে পর্তুগিজদের মধ্যে প্রথমে ভাস্কো ডা গামা আসলেন, ওকে ফাইন। আলভারেজ ক্যাব্রাল এসে কালিকট বন্দর দখল করলেন, ফাইন। কিন্তু সেইটাকে প্রকৃত রূপ দিয়েছিলেন আলবুকার্ক, যে কারণে তাকেই বলা হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজদের প্রকৃত প্রতিষ্ঠাতা। 1538 সালে চট্টগ্রাম ও সাতগাঁও, এই দেখো সাতগাঁও বলা হচ্ছে, এটা আবার কি সাতগাঁও? তোমরা নারায়ণগঞ্জের নাম শুনেছো? অবশ্যই শুনেছো নারায়ণগঞ্জের নাম। তো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আরেক নাম হচ্ছে সাতগাঁও। তো এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবং চট্টগ্রামে 1538 সালে পর্তুগিজরা শুল্ক ঘাঁটি স্থাপন করলেন। শুল্ক ঘাঁটিটা আবার কি?
তোমরা ট্যাক্স অফিস দেখেছো না, যেখানে কর দিতে হয়, ঠিক ওইরকম একটা কর ঘর স্থাপন করলেন ঘাঁটি, যে ওইখানে ব্যবসা বাণিজ্য করলে তাদেরকে শুল্ক দিতে হবে, শুল্ক ঘর স্থাপন করলেন। সোনারগাঁও, এই সোনারগাঁওটা কিন্তু খুবই ইতিহাস মণ্ডিত কিংবা ঐতিহাসিক একটা স্থান, অসাধারণ জায়গা। তোমরা ইউটিউবে সার্চ দিলে কিংবা গুগলে সার্চ দিলে পাবে। তো মধ্যযুগে, যেটা মুঘল যুগ কিংবা সুলতানি আমলে, সোনারগাঁও ছিল মুসলিমদের শাখার রাজধানী ছিল, রাজধানী এবং অনেক সুন্দর। তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখিও। তো এই সোনারগাঁয়ে এবং চট্টগ্রামে 1538 সালে তারা কি করলো, শুল্ক ঘাঁটি স্থাপন করলো। 1579 সালে তারা হুগলিতে উপনিবেশ স্থাপন করলো। হুগলিটা কোথায় আবার? হুগলিটা হচ্ছে পশ্চিম বাংলায়। তোমরা হুগলি কিন্তু বর্তমানে একটা নদী বন্দরের নাম, জানো তোমরা? পশ্চিম বাংলার একটা নদী বন্দরের নামই হচ্ছে হুগলি। তো এই হুগলিতে কি করলো, 1579 সালে পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করলেন। সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করলেন। তোমরা মুঘল সম্রাটের নাম শুনে থাকবে। তো সম্রাট শাহজাহানের নাম আসলে কিসের কথা মনে আসে বলতে পারবে তোমরা? তোমাদের নাও আসতে পারে, কিন্তু আমার মাথায় চলে এসেছে তাজমহল। হ্যাঁ, সম্রাট শাহজাহান কিন্তু তাজমহল স্থাপন করেছিলেন। সম্রাট শাহজাহান স্থাপন বলতে উনি অর্থ প্রদান করেছিলেন, তো যারা মিস্ত্রি ছিলেন ওনারাই তো তৈরি করেছিলেন। সেই সম্রাট শাহজাহানের নির্দেশেই কাসিম খান পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেছিলেন। এবং সর্বশেষ বাংলার সুবেদার, তোমরা এই বিষয়টা একটু বলতে হবে। মুঘল আমলে প্রদেশ, তোমরা এখন প্রদেশের নাম শুনেছ। বাংলাদেশে অবশ্যই প্রদেশ নাই, কিন্তু তোমরা ভারতে দেখবে পশ্চিমবঙ্গ প্রদেশ, মেঘালয় প্রদেশ, আসাম প্রদেশ, মিজোরাম প্রদেশ। তোমাদের আগে, তোমাদেরকে তো বলা হয় না, তোমরা ইন্টারমিডিয়েটে অনার্সে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি এই প্রদেশ সম্পর্কে একটু ধারণা দিয়েছি। তো মুঘল আমলে এই প্রদেশের নাম ছিল সুবা। তো সুবার শাসককর্তাকে বলা হতো সুবেদার। যেমন পশ্চিমবঙ্গের যিনি প্রধান তাকে কি বলা হয়? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, বাংলায় বলে বন্দ্যোপাধ্যায়, ইংরেজিতে বলা হয় ব্যানার্জি। তো কি বলা হচ্ছে? প্রদেশের প্রধান শাসনকর্তাকে কি বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী। তো মধ্যযুগে প্রদেশের নাম ছিল সুবা। তো সুবার প্রধান শাসনকর্তাকে বলা হতো সুবেদার। তো বাংলা সর্বশেষ সুবেদার ছিলেন শায়েস্তা খান। উনি কি করেছিলেন? চট্টগ্রাম ও সন্দ্বীপ দখল করে পর্তুগিজদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছিলেন। তো তোমাদের এখানে একটা কোশ্চেন হতে পারে যে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন কে? সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান। কে বিতাড়িত করেছিলেন? সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান। সন্দ্বীপ কিন্তু চট্টগ্রামে একটা দ্বীপের নাম। সন্দ্বীপটা না অনেক সুন্দর। হ্যাঁ, তোমরা যদি সুযোগ পাও একটু ঘুরে আসবে, অসাধারণ একটা জায়গা। মানে মন গেলে না, মন আর ফিরে আসতে চায় না। সন্দ্বীপ, পতেঙ্গা যে এটা আছে, তারপরে হচ্ছে সেন্ট মার্টিন। তোমরা যদি যাও, তারপরে মহেশখালী, অসাধারণ। হ্যাঁ, মহেশখালীর নাম শুনলে তো তোমাদের আর একটা ওই যে গানের কথাই মনে পড়ে যায় না, মহেশখালীর পান খুব টেস্টি। না খাইলে আসলে বুঝতে পারবে না যে মহেশখালীর পানটা কত টেস্টি। সুযোগ পাইলে একটু ঘুরে এসো, দেখবে যে বাংলাদেশ আসলে অসাধারণ একটা সুন্দর দেশ। আমরা গৃহবন্দী হয়ে থাকি, আমরা আসলে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে একটু ধারণা নেই নাই বলে আমরা ভাবি কেমন কেমন কেমন। আসলে না, একটু ঘুরে দেখো, ঘুরলে মন মানসিকতা ভালো থাকে। তো মহেশখালী যদি যাও, অবশ্যই মহেশখালীর পানটা মিস করবে না, সাথে মহেশখালীর ডাব। এবার দেখো যে পর্তুগিজরা তো বাংলাদেশে এসেছিল, দুঃখিত, ভারতবর্ষে এসেছিলেন। তো ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতবর্ষে এসেছিলেন পর্তুগিজরা, আর সেই ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতবর্ষ থেকে বিতাড়িতও হয়েছিলেন পর্তুগিজরা। যারাই প্রথম আসলো তারাই প্রথম বিতাড়িত হলো। আর বাংলা থেকে বিতাড়নের কাজটি করেছিলেন কে? শায়েস্তা খান। যে বলে না, আরে কি বলিস, শায়েস্তা খানের আমলের টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খানের আমল পেয়েছিস নাকি? এত সস্তা? ওরে খোদা, এটা কি শায়েস্তা খানের আমল নাকি? এই সেই শায়েস্তা খান।
তো পর্তুগিজরা তো মানে ভারতবর্ষে আসলেন, এই যে আমরা খাই তাই না, আনারস, পেয়ারা, পেঁপে, জলপাই, কামরাঙ্গা, এগুলো খাই। এগুলো কিন্তু আগে ভারতবর্ষে ছিল না, ওনারাই এদেশে নিয়ে এসেছিলেন। পর্তুগিজরা কি নিয়ে এসেছিলেন আমাদের দেশে? আনারস নিয়ে এসেছিলেন। আমরা খেয়ে থাকি পেয়ারা, পেঁপে, জলপাই, কামরাঙ্গা, ওনারাই কিন্তু নিয়ে এসেছিলেন। এখন যদি বলা হয় আনারস কী শব্দ, তোমাদের এই যে শব্দ ভাণ্ডারগুলো যখন পড়ানো হয়, আনারস কী শব্দ? আনারস কিন্তু একটি পর্তুগিজ শব্দ। পেয়ারা, পেঁপে, জলপাই, কামরাঙ্গা এগুলো কিন্তু সবগুলোই পর্তুগিজ শব্দ। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, লেখাপড়া করবে, কেমন? আল্লাহ হাফেজ।